উষান, আপনি এভাবে নিজের আকত ফেলে আমার রুমে এসেছেন কেন? ওইদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। মীরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। উষান তখন সোফায় পিঠ এলিয়ে বসেছিল। থমথমে মুখশ্রী, পরনের শেরওয়ানি তখন মাটিতে অবহেলায় অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রবণ করা মাত্রই উষানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ। সোফার কুশনে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে উষান। কঠিন গলায় বলল, বিয়েটা আমি করছি না, বুঝেছিস মীরা? রুম থেকে যা, এবার ঘুমাবো আমি। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না। মীরা ভুরু কুঁচকে নিল। অন্তঃকরণ নড়ে চড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে ধপধপ পা ফেলে মীরা এগুলো উষানের নিকট। সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক একইভাবে আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না। এখন আবার আপনি আর এক মেয়েকে আকত পর্যায়ে এনে বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামু লাগে আপনার কাছে? মানুষের মন নিয়ে কি পাথর বানানো আপনার মতো? হ্যাঁ, যে আপনি করবেন না বললেন আর তারা হৈ হৈ করে আপনার কথায় সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে। একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন? আপনার অধিকার কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার? উষান তার ওষ্ঠাধর কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণেই থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে, আমার মর্জি। তোর এত উত্তেজনা দেখানোর দরকার নেই। নাও গেট আউট। মীরা কিয়ত কেঁপে উঠল শেষাক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে। ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখানে থেকে অযথা উষানের ধমক শোনার কোনো মানেই হয় না। রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে উষানকে রুম থেকে বের করত, কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। উষানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়। তাই সর্বপ্রথম জ্বর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারল, এখন আর পারছে না, ইচ্ছেও নেই। দরজার নিকট পৌঁছাতেই পিছনে হতে উষান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম একটা কাটা দাগ। বেশি বড় বা গভীর নয় ক্ষতটা। কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না। উষানের নজর আসলো কি করে? ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড় কাত করে উষানের পানে তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাঁটা থেকে। তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনার। উষান শোয়া থেকে টান টান হয়ে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগুলো বারান্দার দিকে। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্য থেকে গোলাপ গাছের টপটা উষান হাতে তুলে তার সজোরে নিক্ষেপ করলো বারান্দা পেরিয়ে বাহিরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আটকে উঠল। প্রায় দৌড়ে উষানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকতো? উষান ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করে, দাদুর এই ভূতরে বাড়ির পাশে মানুষ তো দূর, কোনো জীবজন্তু অবধি আসে না, আসবেও না। কিন্তু গাছটা ফেললেন কেন? উষান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে, দাদু বলেনি এটা তোকে? ফুল গাছ, তাও কোন সাহসে এখানে রাখা? মীরা ঠোঁট কিঞ্চিত বাঁকাই শেষে সন্ধিয়ান গলায় বলে, ফুলে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাইরে ফেললেন, এতে প্রবলেম হবে না? ডাফার, অন্ধ তুই? আমি টবে হাত দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শ করিনি, দেখিসনি? মীরা নিরুত্তর রইল। উষানের সাথে কথা বলাই মানে সেধে অপমানিত হওয়া। উল্টো পিঠ হয়ে এক দ্বন্দ্ব না থেকে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে। উষানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে উষান এবং রোজার আকদ অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন উষানের পরিবার উষানকে খোঁজায় ব্যস্ত ছিল, তখন তাকে বলা হয়েছিল এ বাড়িটাই একবার খুঁজে আসতে। তাই আসা। রেস্টুরেন্টে আসার পর মীরা দৃশ্যমান হলো সকলে থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি এখন। উষানের পরিবার, মীরার বাবা মাহদি, মায়ান ছাড়া আর কেউ উপস্থিত নেই।
কিয়ত আগে রুষ্ট চিত্রে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাতত অবস্থা দর্শন করার পরে মীরার বোধগম্য হলো তার আসার পূর্বে সেই কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট সেই আগের বারের মতো কোনে পক্ষে নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে। মীরার এই বিষয়টা সব থেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেওয়ার পর কোনে পক্ষ কোনো টুশব্দ না করে বিদায় নেই। আগের বারে যখন উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল তখনও কোনে পক্ষে কোনো বাক্য উপস্থাপন না করেই চলে গিয়েছিল। আর এবারও মায়ানের থেকে ঘটমান ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতেই উষানের মা উষা এগিয়ে আসলো তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন, উষানকে ঘুমিয়ে পড়েছে মীরা? ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তপ্ত শ্বাস ফেল উষা। চোখে মুখে তার লেপ্টে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, ছেলেটার উপর দিয়েই যে কেন এসব যায়, আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে। উষার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই মীরা কৌতূহল ভরা চোখে তাকাই। সবকিছু ধোঁয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া, ভাঙ্গা কোনে পক্ষে নির্বাক ভূমিকা, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত ৮টা হবে। ভীতি নিয়ে পা টিপে মীরা এগোচ্ছে তার জন্য বর্ধকিত সেই রুমটাই। তখন আসার পথে তাড়াহুড়োয় নিজের ফোন ফেলে গিয়েছিল, সাথে ব্যাগও। জিনিস দুটো আবশ্যক এখন, তাই কেউ ভীতি নিয়েই উষান রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। উষানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলো তাদের সাক্ষাৎ, হয়তো ক্ষণিকের। তাই উষান আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলের রুমে যাওয়া, তাও একা, ব্যাপারটা ভীতির মীরার নিকট। কিন্তু নিরুপায় সে। মায়ানকে আনতে চেয়েছিল সাথে, ফাজিলটা আসেনি। উষানের পরিবারের সাথে পরিচয়ের উৎসব উষানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহাদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। অতঃপর মাহাদির বাবা মারা গেলে মাহাদি বাবার দায়িত্ব নেই। তারপরই পরিচয় ঘটে উষানের পরিবারের সাথে মীরার। কিছুরই বয়স থেকেই উষানকে তার বড্ড ভালো লাগতো, কারণ উষান তাকে দেখলে ধমকাতো। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়ে যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। উষান তখন সোফায় গুটিসুটি মেরে ঘুমে উপকাত। তার লম্বা শরীরটা কোনো রকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে চটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোনটা এবং ব্যাগটা নিয়ে পেছন ঘুরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্পষ্ট স্বরে আহ শব্দ করে ওঠে। হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে ওঠে, কোন বদমাশ এখানে দাঁড়িয়ে? লাইট জ্বলে উঠল। রোশনিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ। উষান তো বেঘরে ঘুমাচ্ছিল, এত অল্প সময়ে জাগ্রত হলো কি করে? উষান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে তেতে উঠে বলল, আমার ঘুম ভাঙিয়ে আমায় ডিস্টার্ব করে আবার আমাকেই বদমাইশ বলছিস মীরা? সাহস তো তোর কম না? মীরা ঘাবড়ে উঠে বসল চট জলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিচেল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙলাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে। ও, শব্দহীন পায়ে তাই না? স্টুপিড, নূপুর কি পায়ে তোর আত্মা পড়ে ঘুরঘুর করছে আমার সামনে? হ্যাঁ। মীরা চোখ মুখ কুঁচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েক বাক্য শোনালো। এতটা কেয়ারলেস সে কি করে হলো? ইস, আর একটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ে চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে গেছিল, তার ধ্যান নেই মীরার। সে আমতা আমতা করে বলল, সরি উষান, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট আর হবে না, যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। মীরা শ্বাস রুখে ঝটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে, তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় উষান। মীরা ভোরকে তাকাই। উষান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরার পা থেকে নূপুর জোড়া চোখের পলকে খুলে নিল। আটকে উঠল মীরা, কাতর কণ্ঠে বলল, উষান, আর এমন হবে না, প্রমিস। প্লিজ নূপুরগুলো ফেরত দিন, মায়ের দেয়া শেষ স্মৃতি এগুলো।
মীরার কাতর সুর উষানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নূপুরজোড়া খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল সে। শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, বের হ রুম থেকে, নয়তো এবার তোকেই ছুঁড়ে মারবো। টলমলে তস্ত্র পায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসাবে উষানকে তালিকাভুক্ত করে সে। এমন কেন করল লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়ৎদশ পূর্বেই। চারিদিকে ঘোর নীরবতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবে মাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্রকোণে অশ্রুকণা শুকিয়ে দাগ বসে গিয়েছে। কিয়ৎক্ষণ বাদে পা দুটোই কারোর শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হলো তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আখি জোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনের ফ্ল্যাশলাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে। অতঃপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে। মায়ের দেওয়া নূপুর দুটো তার পায়ে জলজল করছে। মীরা চটজলদি পা থেকে নূপুর দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো প্রশান্তি মিলেছে এবার। কিন্তু নূপুর জোড়া দিয়ে গেল কি? মীরা থম মেরে বসে চেষ্টা করলো কে সেই ব্যক্তি, তাকে মনে করার। মস্তিষ্ক বারংবার উষানকে নির্দেশ করছে। কারণ যখন উষান তার পা থেকে নূপুর জোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শ মাত্র অনুভূত হলো নূপুর পরানোর সময়। নূপুর জোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে উষান আসবে, আবার আসবে। আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মাইন ঘুমিয়েছিল তার সাথে। মাঝরাতে নিশ্চয়ই আবার মাহাদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখে। তাই তো উষান প্রবেশ করতে পারল এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হলো। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। কিয়ংদশ বাদে অনুভূত হলো তার মুখশ্রীর ওপর আশ্রে পড়ছে উত্তপ্ত শ্বাস। উষান কি সন্নিকটে? চেয়ারে থেকে কম্বল সরিয়ে যে মীরা চেঁচাবে, তৎক্ষণাৎ উষান তার ওষ্ঠাধর চেপে ধরে হিসিসি বলে, স্টপ মীরা, চেঁচাবি না একদম। খারাপ কিছু করব না, ট্রাস্ট অন মি। মীরার উষানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজের মুখশ্রীতে। আঘাত হানার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয় তেমনি মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয় উষানকে এখন গলা চেপে ধরতে হবে। কথা বলার না হয় পথ নেই। হাত দুটো তো খোলা নাকি? নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যত হতেই তৎক্ষণাৎ মধ্য রজনীর অন্তিম লগ্ন পেরিয়েছে ক্ষণিক আগেই। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়ৎদশ পূর্বে। কুয়াশা আচ্ছন্ন প্রভাত। মাঘ মাসের শেষাংশ চলছে, অথচ শীতের প্রকোপ কমার নামই নেই। বরঞ্চ শীত যেন হুড় হুড় করে বেড়ে চলেছে। শৈত্যপ্রবাহের তাণ্ডব চলছে উত্তরাঞ্চলে, যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতিতে রয়ে গিয়েছে। শব্দহীন প্রভাতের চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতে দরুন মীরা ধ্যান ফিরল। তার দৃষ্টিপাত এতক্ষণ যাবৎ আটকে ছিল উষানের আখি জোড়ার মাঝে। অদ্ভুতভাবে উষানের আখি জোড়ার সাদা অংশটুকু লালচে হয়ে রয়েছে। টলমলে চক্ষু জোড়া মীরা উষানের আখি দুটো দর্শন করা মাত্রই ঠাউর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই। মীরা মানুষের চোখের আকার ইঙ্গিত বেশ ভালোভাবে রপ্ত করতে জানে। সাইকোলজির ছাত্রী হওয়ার ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করা শিখেছে। উষানের তীক্ষ্ণ চাহনি, ভীষণ মনোযোগ সহকারে সে মীরার মুখশ্রীতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করছে। চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্তনাদ। মীরার জন্য আপাতত রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষে নিজেকে ধাতস্থ করে উষানের বক্ষ স্থলের মাঝ বরাবর হাত রেখে সজোরে ধাক্কা দেয়। অকমরসাৎ কয়েক কদম পিছিয়ে যায় উষান। মীরা তৎক্ষণাৎ ফুঁসে উঠে বলল, আমায় একা পেয়ে আপনি সুযোগ নিতে চাচ্ছেন, তাই না উষান? লজ্জা কোথায়? লজ্জা হওয়া উচিত আপনার। এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করেন কোন সাহসে?
কোন সাহসে কাপুরুষ একটা। তেজি সেই মানব আজ নতজানু হলো। নিজের আচরণে নিজের প্রতি ক্ষুব্ধ সে। এতটা অসাবধান কি করে হলো সে? উষান কাতর কণ্ঠে বলল। আই এম সরি মীরা, এক্সট্রিমলি সরি। উষান কথা শেষে এক বিন্দু থামল না, হন্তদন্ত হয়ে বের হলো রুম থেকে। 5 তলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে নিজের বাইকে চড়ে বসলো। শুষ্ক অধর জিহ্বা দ্বারা সিক্ত করে কাপা হাতে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করলো। একটা ছবিতে ক্লিক করা মাত্রই ভেসে উঠল এক কিশোরীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। সে তার ঝকঝকে সাদা দাঁত দিয়ে প্রাণ খুলে হাসছে। রুক্ষ চুলগুলো উঠছে অনিলে। পাশেই দাঁড়ানো যুবক সেই উষান। তার দৃষ্টিপাত সেই কিশোরীর ওপর স্থাপিত। এতটুকুই রয়েছে ছবিটিতে। কিশোরীর ছবিটি সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে উষান বিড়বিড়িয়ে বলল। মানুষ তো একই, চেহারা মুখের গড়ন সবই এক, তাহলে চোখের পাশের তিল আর ভোকাল কর্ডের মাঝখানের জন্মদাগটা কিভাবে গায়েব হতে পারে? মীরা আধা ঘন্টা যাবৎ উষানের দাদুর বাসায় বসে আছে। উষানের দাদু ফারদিন রেজওয়ানকে হুট করে ডেকে পাঠিয়েছে, কিন্তু আসার পর ফারদিনের অস্তিত্ব নেই, যেন রেজওয়ান ভিলাই। মীরাকে বসতে বলে ফারদিন কোথায় যেন গেল। এদিকে সাজবেলার প্রহর শেষে রাত নামতে শুরু করেছে চারিদিকে। একটু পরেই উষানের আগমন ঘটবে। উষান আসলে মীরাকে তার সামনে পড়তে হবে, যা একদমই চাচ্ছে না মীরা। সকালের ঘটনার পর উষান নামক ব্যক্তির উপর তিক্ত রাগ ক্ষোভ চেপে বসেছে তার। মীরা ঠিক করলো সে আর 5 মিনিট অপেক্ষা করবে, তারপরে নিজ গন্তব্যে ফিরবে। ক্ষান্ত হয়ে বসতেই যে আগাম ভয়টা সে পাচ্ছিল তাই ঘটল তার সাথে। উষান সদর দরজা দিয়ে ঢুকছে, মাথা নিচু করা, শব্দহীন পায়ে লম্বা কদম ফেলে চলছে সে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মীরা শ্বাস রুখে রইল, বারংবার নির্ভীতে আল্লাহর নিকট চাইল যেন এই উষানটা মাথা না তুলে তাকে দেখে না ফেলে। উষান সিঁড়িতে পা টিপে তারপর বেশি জল কণ্ঠে হাঁক ছেড়ে বলল। আম্মু, আমার রুমে 1 গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন। উষান চোখের পলকেই উপরে চলে গেল। মীরা স্বস্তির শ্বাস ফেলল, দেখেনি তাহলে তাকে। মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ উষা ছুটে এসে দাঁড়ালো তার সম্মুখে। হাতে তার গ্লাস, আঁচলে কপালের ঘামটুকু মুছে নিয়ে উষা বলল। মা, আমার একটা উপকার করো তো। উষানকে গরম পানির গ্লাসটা একটু উপরে দিয়ে আসো না মা। আমি গেলে ঠান্ডা পানি আনিনি কেন তার জন্য রাগ করবে। তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না। এই শীতকালে ছেলেটা শুধু ঠান্ডা পানি খেতে চায়, অসুস্থ হয়ে পড়ে থাকে, তবু শুধরায় না। তুমি একটু যাও না মীরা, তোমার সাথে তো আর রাগারাগি করতে পারবে না। নিকট কেউ ছাড়া ও কারো ওপর রাগ ঝাড়ে না। মীরা কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করলো মাটিতে, মনে মনে বলল। আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলে আমায় তুই তুকারি সহ ধমক, রাগ, নিজের ক্ষোভ পর্যন্ত ঝেড়ে ঝুড়ে শেষ করে ফেলে। কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল। এত রিকোয়েস্ট করতে হবে না আন্টি, দিন, আমি পানি দিয়ে আসছি। ট্রে সহ নাও, গরম হয়ে আছে গ্লাস। উষানকেও একটু পরে খেতে বলো। মীরা ধপাধপ সিঁড়ি ভেঙে উঠে আসে। উষানের রুমের সামনে এসে সে লম্বা দম নেই উকি দিতেই দর্শন হয়ে উষান শাটলেজ। মীরার শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায়। উষানে কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে? কিয়ৎক্ষণ বাদে ঠাস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার। উষান নিশ্চয়ই ওয়াশরুমে ঢুকেছে। মীরা তস্ত্র পায়ে ঢুকল রুমে। পা দুটো কাঁপছে কেন তার? সংকোচ কিংবা অন্য আশঙ্কায়? পড়ার টেবিলে ট্রে রেখে মীরা উল্টো পথে হাঁটা ধরতে কর্ণকুহরে তার প্রতিফলিত হয় উষানের কণ্ঠ। সে চেঁচিয়ে বলল। আম্মু, আপনি কি রুমে? আমি ভুলবশত আমার টাওয়েল বেডে ফেলে এসেছি, একটু এগিয়ে দিন তো। মীরা চলন্ত পা জোড়া থেমে গেল। আসার সময় সে দেখেছিল উষা বাহিরে যাচ্ছে। বাসায় আর কেউ নেই। উষানের আবেদন নিশ্চয়ই আপাতত আর পূর্ণ হবে না। এদিকে হুট করে মীরার মনে হলো সে যদি টাওয়াল না দিয়ে চলে যায় তাহলে উষান জ্বরে পড়বে। উষানের জ্বরে তার মা কেলেঙ্কারি সৃষ্টি করবে। তখন উষান যদি বলে ফেলে রুমে সে পায়ের শব্দ পেয়েছে,
তোয়ালে দেয়নি। এখন তো অবশ্যই উষা মীরাকে খপ করে ধরবে, তোয়ালে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে। উষা আবার ছেলেকে নিয়ে মাত্রা অতিরিক্ত দরদ পেশ করেন। নীলচে রঙের বেডশিটের উপর থাকা তোয়ালেটা মীরা হাতে তুলল। ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতে দরজা কিঞ্চিত ফাঁক করার পর শ্যামবনের হাতটি দেখে উষান চট করে বুঝে ফেল এটা মীরার হাত। দ্রুত সে দরজা আটকে শরীরের সাথে মিশ্রিত পানি না মুছেই পোশাক পরে হন্তদন্ত হয়ে বের হলো। মীরা তখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। উষান দৌড় লাগায় সেদিকে, কণ্ঠে জোরালো ভাব এনে বলে, মীরা একটু দাঁড়া। মীরা দাঁড়ায় না। সকালের ঘটনার পর উষানকে তার ভয় লাগে বড্ড। তাছাড়া বাড়ি পুরো ফাঁকা, কেউ থাকলে কথা ছিল। উষান মীরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। শ্বাস টেনে বলল, দৌড়াচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি স্ট্রেঞ্জ? মীরা চিবিয়ে বলল, সকালের ঘটনার পর আমার আপনাকে তার থেকে নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে। উষান নিল। মীরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এটে সেটে নিয়েছে তা সে বেশ ভালো মতনই উপলব্ধি করতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। মীরাটি সেই আগের মতোই রয়ে গেল, সর্বদা শুধু তাকে ভুল বোঝা। উষান বিনয়ী সুরে বলল, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মীরা, মন থেকে ক্ষমা চাচ্ছি। দেখ একটু এদিকে তাকা, তোর কাছে সম্মানীয় উষান রেজওয়ান ক্ষমা চাচ্ছে। মীরা ভোরকে তাকালো। নিজের প্রশংসা নিজে করছে, এই কেমন লোক, আজব তো। মীরা কিছুটা চমকে গিয়েছে। উষান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা বেকুল। দাম্ভিকতা নিয়ে চলা উষান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে, ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তার। পরিশেষে নিজেকে ধাতস্থ করে বলল, মাফ করে দিয়েছি, হ্যাপি নাও। উষান বিড়বিড়িয়ে কিছু বলল, তা কর্ণপাত হলো না মীরার। বাসায় ফিরতে হবে, রাত হচ্ছে। মীরা তার স্ত্রীর পা জোড়ার সামনের দিকে আগাতে নিলেই উষান ভারী কণ্ঠে বলল, তোর হাতে কি এগুলো মীরা? মীরা নিজের হাতের দিকে তাকালো। কাদা লেগে রয়েছে। কাদার উৎসটা কোথা থেকে হলো তা বুঝতে পারল না। স্বাভাবিক হয়ে চিন্তিত গলেই বলল, কাদা লেগেছে, কোথা থেকে লাগলো বুঝলাম না। উষান এগুলো পকেটে তার সর্বদা রুমাল ঢোকানো থাকে আগে থেকেই। পকেট থেকে নিজের কালো রঙের রুমালটা বের করে সে মীরার হাত টেনে ধরল। রুমাল দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মীরার হাতে লেগে থাকা কাদাগুলো মুছে দিয়ে সেই নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লা ঝুড়িতে ছুঁড়ে ফেলল। অন্তরালে মীরা হতভম্ব হলো, বাহিরে সে অনুভূতি শূন্য। উষান মীরার হাত ছেড়ে দিয়ে বলল, বাসায় একা যেতে পারবি নাকি আমি দিয়ে আসবো? মীরা ঘর থেকে বেরিয়ে প্রতি উত্তরে বলল, লাগবে না, বাসা তো এই সামনেই। হাতে ফোন নিয়ে মীরা বেরিয়ে আসে চটপট। কিছু দূর যেতে তার অনুভূত হলো কেউ আসছে তার পিছনে। ঘাড় বাগিয়ে তাকাতেই ফের দৃশ্যমান হয় উষানকে। ফোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে। মীরা দাঁড়িয়ে গিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসলেন কেন? উষান ঠোঁট বাগিয়ে বলল, তোর পিছে আসতে যাব কেন? আমি ফার্মেসির দোকানে যাচ্ছি। সব সময় 2 লাইন বেশি ভাবিস। হাঁটা ধরে মীরা অপমানিত বোধ হয়। উষান বড্ড বেয়াদব ধরনের, সবসময় তাকে খোঁচা মেরে কথা বলে। কে বলবে একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। বাকি সবার কাছে উষান স্বাভাবিক, ভদ্র, শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি। বাসার কাছে এসে গেট দিয়ে ঢুকে সিঁড়িতে ওঠার ভাঙ করে লুকিয়ে থাকে পাশে মীরা। অতপর কিয়ত্তস বাদে গেটের কাছে আসতেই সে দর্শন করলো উষান ফিরে যাচ্ছে। মীরা ভুরকুচকে বিপি করে বলল, ফার্মেসির দোকান তো আরও সামনে, এই লোক ফিরে কেন যাচ্ছে? আশ্চর্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতে থাকে মীরা। উষানের বিয়ে উপলক্ষে ফারদিন এবং উষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রামে। আজ ফিরে যাওয়ার দিন। বিশ্ববিদ্যালয় আর কয়েকদিন বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই ধুলোমাখা ইট পাথরের শহরে। সকাল থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মীরা। একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক, তাই আজই চলে যাবে সে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরশিতে পরখ করে নেয় মীরা। কিয়দশের মাঝেই আরশিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব। মীরা মিলান হাসে, পেছন ফিরে বলে, দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা? ভেতরে আসো না। মীরার বাবা মাহদি ইকবাল শব্দহীন পায়ে প্রবেশ করে। মীরা শান্তি দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে।
এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল, নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায়। মাহাদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজই চলে যাবে আম্মু? জি বাবা, পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে, একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয়। সব গুছিয়ে নিয়েছো? জি বাবা। আচ্ছা, তাহলে তুমি উষানের সাথে যাচ্ছ? ওর সাথে কথা হয়েছে আমার। উষানের ছুটি শেষ, অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল। একসাথেই যাও তোমরা। মীরা বিষম খেলো। মাহাদি চটজলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতে সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে। নেত্রযুগল বড়সড় করে নিয়ে নতজানু হয় মীরা, যার দৃষ্টি সীমানা থেকে সে দূরে থাকতে চায়। কাকতালীয়ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে? এ কেমন প্রকৃতির নিয়ম! আশ্চর্য তো! মীরাকে পাখিন দেখে মাহাদি নিশ্চিত কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মু, কোনো সমস্যা? উষানের সাথে যেতে তোমার সমস্যা আছে কি? তো কোনো এত দূর পথ একা তোমায় কি করে পাঠাবো? তার জন্য উষান যাচ্ছে, তাই তার সঙ্গে পাঠাচ্ছি। ছেলেটা ভীষণ ভালো, ভরসা আছে ওর উপর আমার। তোমার সংকোচ হচ্ছে কারণ উষানের সাথে তো কখনো ঠিকমতো কথা হয় না তোমার। মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল, যেই লোক দুবার বিয়ে ভাঙলো তাও অকারণে, তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আব্বু বলো তো? মীরা ললাটে পলিরেখা ফেলে বলল, কি জানি। অকারণে কোথায়? কারণবশতই ভেঙেছে বিয়ে। তুমি জানো না, উষান যে মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল সেই মেয়ে পূর্ব বিবাহিত ছিল। ডিভোর্স না করিয়েই উষানের সাথে বিয়ে দিতে চাইছিল। মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছিল, বাবা মা মেনে নেয়নি। পরে মেয়েকে এই ইমোশনাল ব্ল্যাকমেল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করলো। ভাগ্যিস মেয়েটা উষানকে সব বলে দিয়েছিল, তারপরই তো উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল। মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েকে স্বামীর কাছে পাঠালো। আর দ্বিতীয়জন, তার ব্যাপারটা তোমার পরে বলবো আম্মু। চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকিয়ে মীরা। এত কিছু, এত ঘটনা ঘটে গিয়েছে, অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয়। বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণেই উষান এখনও এই শহরে প্রিয় মানুষের তালিকায় রয়েছে। কিন্তু মীরা কেন জানে না এইসব? যদিও জানবেই বা কী করে? চট্টগ্রামে আসার পর নিজের রুম থেকে ছোট ভাইয়ের রুম অবধি যাওয়া ছাড়া সে তো আর কোথাও যায়নি। বিয়েতে গিয়েছে নামমাত্রই। মাহাদি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন। রাতের ট্রেনে ঢাকা ফিরছে মীরা। উষান প্রস্তুতি এখনই শেষ করতে বলে বেরিয়ে যান মাহাদি। মীরা নিশ্চুপ হয়ে রইল। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেল তা বুঝতে পারল না ঠিক। মেদিনীতে বইছে শীতল অনিল, আধারে নিমজ্জিত আশপাশ। দূর দূরান্ত আধার ব্যতীত কোনো কিছুই নজরে আসছে না আপাতত। কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে। ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করে চেয়ে আছে আসমান জুড়ে। ট্রেন চলছে নিজ গতিতে। শাঁসা শব্দ কর্ণপাত হচ্ছে মীরার। প্রকৃতি অপরূপ সৌন্দর্য আজ ঘুম কাতুরে মীরার চোখে তন্দ্রাভাব টানতে পারছে না। উষান নেই তার পাশে। ট্রেনে উঠে মীরাকে সিটে বসিয়ে দিয়ে সে যে গেল, আর দেখা নেই তার। মীরার তাতে কোনো চিন্তা নেই, যেখানে গিয়েছে যাক। সেই মানব শুধু তার চক্ষু সম্মুখে না পড়ুক। লোকটাকে তার একদম সহ্য হয় না মীরার। কেন তা সে নিজেও জানে না। খানিক বাদে মীরার কর্ণগৃহে প্রবেশ করে কয়েক গুরুগম্ভীর কণ্ঠস্বর। শব্দফালিগুলো ছিল, এখনো ঘুমাসটি কেন মীরা? রাত তো কম হয়নি, ঘুমিয়ে পড়। মীরা আঁতকে পাশে তাকালো। উষান এসে তখনই ধপ করে বসলো তার পাশে। ক্লান্ততা আয়ত্ত করে নিয়েছে উষানকে। বক্ষ স্থলে নিজের কোমল হাত রেখে লম্বা শ্বাস টানল মীরা। নিঃশব্দ স্থানে হুট করে গুরুগম্ভীর কণ্ঠ শ্রবণ করাতেই একটুখানি ভয় পেয়েছিল সে। পাওয়াটাও স্বাভাবিক। অন্যমনস্ক ছিল উষান। তার হাতে থাকা ব্যাগ এগিয়ে দেয় মীরার পানে। ক্লান্তি মাখা কণ্ঠে বলে, মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস, আর যদি এখন ক্ষুধা লাগে খেয়ে নে। আমি ঘুমোচ্ছি, বিরক্ত করিস না। উষান ছিটের দেহ এলিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ইস, এত কেন ক্লান্ত লাগছে। মীরার জন্য খাবার আনতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে। রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরেছে, যদি কিছু পাওয়া যায় সেই আশায়। পরিশেষে পরিশ্রম সার্থক
হয়ে পেয়েছ। আসার আগে মাহাদি বারবার করে তাকে বলে দিয়েছিল মীরার রাতে খিদে লাগে, তখন কিছু খেতে না দিলে ওর পেট ব্যথা করে প্রচণ্ড। মাহাদি নিজেই কিনে দিতে চেয়েছিল, কিন্তু ওশান বারণ করেছে তাকে। এখান থেকে বোঝা বাড়িয়ে অত দূরে গেলে খাবার নষ্ট হতে পারে, কিন্তু কেউ জানতো রাত বলে কোনো খাবারের দোকানই খোলা থাকবে না। ওশান তো রেগেমেগে ফিরছিল নিজের চিটে, কিন্তু এতে আরেক বিপত্তি, মাঝপথে মীরা অসুস্থ হলে ঝামেলা পোয়াতে হবে না। রজনী গহীন হচ্ছে, মীরা অল্প স্বল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে পিছনে মাথা এলিয়ে দিয়েই। ওশানে ঘুম ভেঙে যায় হঠাৎ, ঠান্ডা লাগছে তার ভীষণ। উঠে বসে কাঁপুনি দেয়, শেষে ঠান্ডা লাগার উৎস থেকে মেজাজ চটে যায় তার। মীরার দিকে চিবিয়ে তাকাতে মীরার ঘুমন্ত মুখশ্রী দর্শন করে শান্ত হয় বক্ষ স্থল, স্বগোক্তি করে। মেয়েটা বড্ড বেশি কেয়ারলেস, জানালা খুলে ঘুমাচ্ছে, নিজেরও ঠান্ডা লাগাবে সাথে আমারও। উষান উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করে ফের এসে মীরার পাশে বসে, দুহাতে তালু ঘষে কিয়ত উষ্ণতা পাওয়ার তাগিদে। ঠান্ডা কমছে না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে তন্দ করে মীরা হঠাৎই হেলে পড়ে উষানের বাহুতে। উষান ঘাবড়ে আঁকড়ে ধরে তাকে, মুখ তুরু তুরু করছে, আর একটু হলে ঠাস করে মাটিতে পড়তো, মাথা তো ফেটে যেত নিশ্চিত। মীরাকে সন্তপর্ণে নিজের সাথে মিশিয়ে আগলে নেয় উষান। অস্বস্তি হচ্ছে, আবার ছাড়তেও নারাজ মন গহীন। কি এক অবস্থা! মীরাকে নিজের সাথে আগলে নিয়ে মীরার মাথাটা নিজের বক্ষ স্থলে এলিয়ে দেয় ওশান। তন্দ্রা আচ্ছন্ন মীরা উষ্ণ বক্ষ পেয়ে আরেকটু চেপে বসে। শ্বাস রুখে রইল ওশান। না, সে যে বড্ড ভুল করে বসল। সময় পেরোয়, ঘড়ি কাটা টিকটিক করে রাতের শেষ প্রহর পাড়ি দিতে যাচ্ছে। মেদিনীতে একটু পরই আসবে প্রভাত, তা বলে দিচ্ছে সময়। ওশান তার বক্ষস্থলে ঘাপটি মেরে থাকা মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে। সামনে এসে পড়ে থাকা মীরার ছোট ছোট অবাধ্য চুল নরম হাতে সরিয়ে দিয়ে এসে হিসিসে বলে, ক্ষণিকের জন্য আমায় উষ্ণতা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ মিস তাইরাত ইমরোজ মীরা। স্টেশনে দাঁড়িয়ে ঘুমে ঢুলছে মীরা। ওশান পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করছে তাকে। নির্ভীতে সে আওড়ায়, সারা রাত আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমিয়ে এখন আবার ঘুমে ঢুলছে বদমাইশটা, থাপ্পড় লাগানো উচিত। পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় যখন মীরা তার উপর পড়তে নিচ্ছিল, ওশান তৎক্ষণাৎ তার হাত ধরে হ্যাসকা টানে নিচে বক্ষ স্থলের সাথে মিশিয়ে নেয়। মীরা ঝট করে উন্মুক্ত করে আঁখি জোড়া। ওশান ধমকে বলল, সারা রাত ঘুমিয়ে এখন ঘুমে ঢুলছিস, লাগাবো থাপ্পড়। এখনই তো পড়তি ওই লোকটার উপর। কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ায় মীরা। লজ্জা লাগছে, নিজেকে শক্ত কয়েক পানি শোনাতে ইচ্ছে করছে। সারা রাত তো ঠিকই আরামে ঘুমিয়েছে, এখন আবার এত কেন ঘুম আসছে? মীরা ক্ষান্ত হয় না, মানসপটে উদ্গ্রীব হয়। রাতে তার এত শান্তি ঘুম হলো কি করে? এর আগেও তো সে টেনে চড়েছে, কই এত চমৎকার ঘুম তো আগে হয়নি। তবে আজ ঘুম থেকে ওঠার পরও বিশেষ কিছু দর্শন হয়নি। যেভাবে ঘুমিয়েছিল সে, সেভাবেই নিজেকে আবিষ্কার করেছে। এখানে দাঁড়িয়ে কোন ইতিহাস রচনা করতে বসলি মীরা? উষানের কণ্ঠে স্পষ্টতর প্রবল রাগ। মীরা ভরকায়, এত রেগে যাওয়ার কি আছে? আশ্চর্য! হাঁটা ধরে সামনে সে উবার দাঁড়িয়ে আছে। উষান বুক করেছে উবার। উষান রাগে রীতিমতো কাঁপছে। পাশে দুজন ছেলে পিছিয়ে দৃষ্টি ফেলে রেখেছিল মীরার ওপর। আর এই মেয়েকে দেখো, আশেপাশে না দেখে গভীর চিন্তায় মগ্ন সে। মীরাকে সর্বপ্রথম গাড়িতে বসে উষান পিছন থেকে এক একে তাদের দুজনের ব্যাগপত্র সঠিক স্থানে রাখে। শেষ কার্য সমাপ্তি ঘোষণা করে মীরার পাশে বসে তপ্ত শ্বাস ছেড়ে বলে, তুই একজন মেয়ে মীরা, একটা ছেলের তুলনায় নিজেকে রক্ষা করার দায়িত্বটা তোর বেশি। একা থাকিস, আশপাশে চোখ রেখে চলাফেরা করবি। কারো কুদৃষ্টি নিজেকে আবিষ্কার করলে চুপ করে থাকবি না। তোর চুপ করে থাকাকে অন্যরা সুযোগ পেয়ে ঝেঁকে বসবে।
মীরা চুপচাপ থেকে উষানের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করলো। শেষে তার একটাই প্রশ্ন, উষানের হঠাৎ এরূপ কথার কারণ কি? মীরা বহির্ভাগে দৃষ্টি ফেলে, সঙ্গে সঙ্গে অদূরে কয়েকদল ছেলে বিচ্ছিরিপূর্ণ চাহনি তার নজর বিদ্ধ হয়। দৃষ্টি সরিয়ে নেয় মীরা, রাগে তার গা রিরি করছে। সামনে থাকলে 2-4টা চরসহ সঠিক জায়গায় লাথি লাগাতো। 2 বছর ধরে থাকছে ঢাকায়, সবকিছু সম্পর্কে তার ভালোই জ্ঞান হয়েছে। নিজেকে সুনিপুণভাবে আগলে রাখতে জানে মীরা। ওবার নির্দিষ্ট স্থানে এসে থামতেই মীরা নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে। দিক বেদিক না দেখে উষানকে ধন্যবাদ অবধি না দিয়ে সে হাঁটা ধরে সামনের দিকে। উষান টাকা পরিশোধ করে নিজের লাগেজ টেনে অলস ভঙ্গিতে হাঁটছে। ঘুম পাচ্ছে ভীষণ। উষান মীরা যে বিল্ডিংয়ে থাকছে তারই 5 তলায় নিজের জন্য 4 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। যদিও উষানের সর্বক্ষণ তার কর্মস্থলেই কাটে, তবুও কেন বাসা ভাড়া করতে হলো তা বোধগম্য হয় না মীরার। 2 তলায় নিজের রুমের সামনে আসে ঘটল বিপত্তি। রুম তালাবদ্ধ। তার মানে যার সাথে সে থাকে সে ব্যক্তি নেই রুমে। উষান পিছন হতে তা বুঝতে পারল। উঁচু স্বরে বলল, এই মীরা, তোর রুমমেট মনে হয় নেই? এতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি? আমার রুমে আয়। মীরা দ্বিধা নিয়ে তাকিয়ে রইল, কিন্তু উষান তো অত খারাপ না, সে জানে। এত বছরের পরিচয়, কখনো তার বা কোনো নারীর প্রতি উষানকে কুদৃষ্টি ফেলতে দেখেনি সে। শেষে মনের সাথে যুদ্ধ পরাজিত হয়ে হাঁটা ধরল উষানের পেছনে। উষানের ফ্ল্যাটে প্রবেশ করে সে ধপ করে বসে পড়ল সোফায়। ক্লান্ত মাখা সুরে বলল, সরি, আপনার অনুমতি ছাড়া বসলাম, ক্লান্ত লাগছে খুব। উষা নিরুত্তর। ফ্যান ছেড়ে বসলো সে মীরার সামনের সোফাটায়। শার্টের বোতাম হাত দিয়ে একটা একটা করে বোতাম খুলতে শুরু করলো। মীরা ঘাবড়ে ওঠে, উপলব্ধি করে তার হাত পা কাঁপছে। শেষে কি তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো? মীরা কণ্ঠনালী শক্ত করলো কিছু কঠিন কথা বলার সাথে। মীরা কিয়ত শান্ত হয়। প্রথমে অযথা নেতিবাচক চিন্তা করার থেকে ইতিবাচক চিন্তা করাই উত্তম। এমনও তো হতে পারে উষান পোশাক পরিবর্তন করতে যাচ্ছে। মীরা ধাতস্থ হয়, জোরালো শ্বাস ফেলে বলে, উষান, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? এভাবে একটা মেয়ের সামনে ড্রেস চেঞ্জ করছেন? মীরার কথা শ্রবণ করার পর উষান দাঁত কিরমির করে তাকায়। মীরা স্বাভাবিক, যেন কিছুই আসে যায় না তার এরূপ চাহনিতে, কিন্তু গহীনে সে একটু নড়ে পড়ে বটে। উষান ধমকে বলে উঠল, স্টুপিড গার্ল, আমি ড্রেস চেঞ্জ করছি? তোকে কে বলল? জাস্ট গরম লাগছে বলে শার্টের টপ 2টো বোতাম খুলছিলাম, দ্যাটস ইট। সবসময় এক লাইন বেশি না বুঝলে হয় না তোর? মীরা ইতস্তত বোধ করে, তবে তার নিভৃতেই। বহির্ভাগে সে তার আগের কাঠিন্য বজায় রেখে বলে, এখানে আমার বিন্দু মাত্র দোষ নেই, বুঝলেন? অযথা পকপক করবেন না একদম। শার্টের বোতাম শুরু থেকেই যেভাবে খুলছিলেন তাতে স্পষ্টত মনে হয়েছে আপনি পুরো শার্টটাই খুলে ফেলবেন। উষান জবাবহীন। মাথা ধরেছে তার। মীরার সাথে এই লহমাই কথা বলাই মানে ঝগড়ার উৎপত্তি। সে আপাতত ঝগড়া করতে ইচ্ছুক নয়। ডাবল সোফায় পা মেলে টানটান হয়ে শুয়ে পড়ল সে। ললাটের উপর এক হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার লাগেজের বাম সাইডে থাকা সাদা ব্যাগে কিছু খাবার আছে, ক্ষুধা লাগলে খেয়ে নিস। আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। মীরা নিজের দিকে দৃষ্টিপাত ফেলে পোশাকে তার ধুলোবালি জড়িয়ে আছে, হাত দিয়ে ঝেড়ে ফেলে কাজ হলো না। তপ্ত শ্বাস ফেলে আধো ঘুমিয়ে থাকা উষানের মুখশ্রীর প্রতি তাকিয়ে সে ইতস্তত গলায় বলল, আমি শাওয়ার নিব উষান, জামা কাপড়ে ভীষণ ধুলোবালি লেগে আছে। উষান কাত হয়ে উল্টো পিঠ ফিরে প্রত্যুত্তরে বলে, সোজা গিয়ে ডান দিকে একটা রুম আছে, ওই রুমেই ওয়াশরুম, ওখান থেকে ফ্রেশ হতে পারবি। আচ্ছা। মীরা উঠে দাঁড়ালো, শরীর চুলকাছে ইতিমধ্যে। সে ধুলোবালি নোংরা কিছু সহ্য করতে পারে না, তাই মীরা একটু সূচিবাই ধরনের। নিজের ব্যাগ থেকে এক সেট কাপড় নিয়ে উষানের বলা ওয়াশরুমের দিকে এইগুলো চট চলতি। মীরা সবেমাত্র গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছিল উষান। হঠাৎ চোখে মুখে পানি পড়ে বিরক্তি নিয়ে নেত্রযুগল উন্মুক্ত করে সে। সামনে তাকাতেই দৃশ্যমান হয় মীরাকে। মীরা তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে, তারই পানি এসে পড়েছে
ওশানের মুখশ্রীর উপর। বাইর থেকে আসা হলদেটে সূর্য রশ্মি বিরাজমান মীরার মুখশ্রীতে। হলদেটে পোশাকে পরিহিত শ্যামবতী নারীকে ওশানের এ লহমায় মনে হলো সে তার সামনে দাঁড়িয়ে এক হলুদ রানী নেত্রপুলক ঘন ঘন ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ওশান গলা ঝেড়ে শক্ত কণ্ঠে বলে, মীরা, তোর কি আক্কেল জ্ঞান কখনো হবে না? দেখছিস আমি ঘুমাচ্ছি, আর তোর এখানে এসেই চুল মুছতে হলো। মীরা বিরক্তি নিয়ে থামে। সব কিছুতেই ঝামেলা বাধা। ফোনে আসা মেসেজের শব্দ কর্ণপাত হতেই মীরা সেদিকটায় দৃষ্টিপাত ফেলে। তার রুমমেট রুহির মেসেজ। রুহি এসে গেছে, তাই তাকে রুমে ফিরে আসতে বলছে। স্বস্তির শ্বাস ফেলে মীরা। ওশানের পানে দৃষ্টিপাত দিয়ে বলে, আমার রুমমেট এসে গিয়েছে, চলে যাচ্ছি আমি। ওশান ভাবলেশীনভাবে উত্তর দেয়, বিদায় হ জলদি। মীরা ঠোঁট বাঁকায়। কত ভাব, আসবই না আর এই লোকের বাসায়। তার আশেপাশে থাকুক সে তার মতো। স্বগোপ্তি করে বেরিয়ে আসে দ্রুত ফ্ল্যাট থেকে মীরা। ওশান ঠিক তখনই আঁখি জোড়া উন্মুক্ত করে তাকায় সেদিকে। এবার শান্তিতে ঘুমোতে পারবে ভাবতেই প্রশান্তি মিলছে। অনায়াসে চোখ দুটো বন্ধ করে নিল সে। মাঘ মাসের অদ্ভুত এক বিশেষ বিকেলে প্রহর। মীরা তখন ভার্সিটি ক্লাস শেষ করে রাস্তা ধরে হাঁটছে। শীতকাল হওয়া সত্ত্বেও ঘামছে সে প্রচুর। বিকেলের শেষাংশ, অথচ রোদের তাণ্ডব এখনও কত। হাঁটতে হাঁটতে সে কার্জন হলের সামনে আসে। তখনই দেখা মিলে ওশানের। অদূরে এক নির্জন স্থানে ওশান দুজন ছেলেকে বেধড়ক পিটাচ্ছে। ওশান এখানে কি করে? ঘাপিয়ে সামনে আগাতেই ছেলেগুলোকে চিনে ফেলে মীরা। ট্রেন স্টেশনে যে ছেলেগুলো তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, ওরা হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে দুজন। মীরা দৌড়ে ওশানের নিকট গিয়ে উদ্বেগ নিয়ে বলে, উষান, থামুন, মারছেন কেন এদের এভাবে? ওশান থামে। মীরা ওশানের মুখশ্রীর পানে তাকিয়ে আটকে ওঠে। লালচে রং মিশে আছে মুখশ্রী। চোখ দুটোতে যেন হিংস্রতা কেউ এঁটে দিয়েছে। ঘন ঘন শ্বাস নিয়ে দু কদম পিছিয়ে আসে ওশান। ছেলেগুলো কাচুমাচু আহত হওয়া চেহারায় কড়া দৃষ্টি ফেলে বলে, নেক্সট জেনে এসব আকাম কুকাম করতে না দেখি, বুঝেছিস? উপস্থিত আহত ছেলে দুটো মাথা নাড়ে। যাওয়ার অনুরোধে ঈশান সাই জানানোর পরপরই একজন উঠে পড়ে দৌড় লাগায়। লহমায় তারা উধাও, ধুধু শূন্য রাস্তা। মীরা বিস্মিত কণ্ঠে বলল, মারলেন কেন ওদের এভাবে? কি করেছে? উষা নিজের পোশাকের সাথে লাগোয়া ধুলোবালি ঝেড়ে ফেলে। চারপাশে তাকিয়ে শেষে তীক্ষ্ণ চোখে তাকায় মীরার মুখশ্রীর প্রতি। থমথমে কণ্ঠে বলে, আজ কলেজের কিছু মেয়েকে ডিস্টার্ব করছিল এরা। এদের শায়েস্তা না করলে মানুষ হবে না, তাই মেরেছি। তাই বলে এখানে কার্জন হলের এই পাশে কেউ আপনাকে মারামারি করতে দেখলে নিশ্চিত জেলে পুরে দিত। ডাফার একটা। এটা কার্জন হলের বেশ দূরে আশেপাশে, তাকিয়ে দেখ। তাছাড়া আমার মারপিট করার যুক্তি শুনলে পুলিশরা আমায় সম্মান করত। তাছাড়া আমি একজন ফ্লাইট লেফটেন্যান্ট। এত সহজ নাকি আমায় অ্যারেস্ট করা? ভাব নিয়ে বলল উষান কিছুটা। মীরা নিরুত্তর রইল। হাঁটা ধরেছে সে ইতিমধ্যে। আস্তে আস্তে হাঁটতে এসে ব্যক্তি এসে মীরার পাশে দাঁড়ায়। তাল মিলিয়ে হাঁটছে সে মীরার সঙ্গে। আর চোখে একবার মীরাকে পরখ করে সামনের দৃষ্টি নিবদ্ধ করে মীরা হঠাৎ সন্ধিয়ান গলায় বলল, নিজের কর্মস্থল ছেড়ে এখানে কি করছিলেন আপনি? এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কিছু ফাইল নিব, তাই বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে এই দৃশ্যের দর্শন মিলল, তাই এখানে থেমেছি। মীরা ছোট্ট করে বলে, ও। অতপর নিস্তব্ধতা, দুদিক দিয়ে ঘোর মৌনতা পালন চলছে। আর চোখে এক পলক দেখছে উষান মীরাকে। তারপর সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত অন্যত্রে ফেলেছে। তার চাহনি বারবার কেনই শ্যামবতী নারীতেই গিয়ে নিবদ্ধ হচ্ছে তা বুঝতে পারল না উষান। কার্জন হলের থেকে কিছুটা দূরে যেতে মীরার নেত্র সম্মুখে দৃশ্যমান হয় কানে তোলের স্টল। রুষ্ট চিত্রে সেদিকে ছুটে যায় সে। উষান ফোনে ব্যস্ত ছিল। হুট করে মীরাকে ছুটতে দেখে সে ভয়কে নিজেও ছুটে মীরার পেছনে। মীরা দুলের স্টলের সামনে দাঁড়িয়ে উল্লাসিত মনে দুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। উষান এসে
তার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল। দৌড়ালি কেন মীরা? কি সমস্যা? মীরা হঠাৎ নিজের শক্তপোক্ত খোলস খুলে বাচ্চাটে ভাব ধুয়ে বলল। দেখুন কত সুন্দর না দুলগুলো, এগুলো দেখেই দৌড় দিয়েছি। মীরার গমগম সুর। উষান হতাশ দৃষ্টিতে তাকায়। মেয়েটা বড় হলো না। মীরা দুলের প্রতি দুর্বল, তা আগে থেকে জানতো উষান, প্রমাণ পেয়েছে হাতে নাতে। উষান নিরস কণ্ঠে বলল। নিতে চাচ্ছিস? তাহলে চটপট চুজ করে কিনে ফেল, আমার সাথেই বাসায় চল। মীরা ঠোঁট বাঁকিয়ে বলে। আমায় বাসায় ড্রপ করার কি দরকার? আমি একাই চলাফেরা করতে পারি, একাই বাসায় যাচ্ছি আমি। উষান রোশানল কণ্ঠে প্রত্যুত্তর করে। আমি জানি একা চলাফেরা করতে পারিস তুই, কিন্তু এখন আশপাশ দেখ, নির্জন হয়ে গিয়েছে অলরেডি চারপাশ। এখান থেকে একা যাওয়ার দরকার নেই। নিরুত্তর রইল মীরা। অন্য সময় হলে সে তর্কে জড়াতো, কিন্তু আশেপাশের অবস্থা দেখে তার ভয় লাগছে কিছুটা। সাজবেলা নেমেছে মেদিনীতে, আধার আলোর সংমিশ্রণ চলছে। কিয়দ্দশ বাদে ঘোর অন্ধকারের রাজত্ব শুরু হবে প্রকৃতিতে। মীরা মৌনতা বজায় রেখে কিছু দুলে হাত বোলালো। সবই ভালো লাগছে তার। এতগুলো তো আর নিতে পারবে না, টাকা নেই, মাসের মধ্যাংশ চলছে, টিউশনির টাকাও পাবে না এখন। শেষে একটা দুল বাছাই করে টাকা মিটিয়ে দিয়ে উষানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলে তাকে উদ্দেশ্য করে বলে। আসুন, হয়ে গিয়েছে কেনা। লম্বা কদম ফেলে পদযুগল সামনে বাড়ে মীরা। উষান তার পাশে নেই। মীরা আনমনে হাঁটছে, তাই তার খেয়ালও নেই উষান কোথায়। তার পাশে আছে কিনা নেই। রোড ধরে ফুটপাতে উঠতেই মীরা গিয়ে দাঁড়ালো পাশে। পিছনে তাকিয়ে দেখলো উষান দৌড়ে আসছে। মীরা ললাটে সূক্ষ্ম ভাঁজ ফেলে। আজ এই লোক এত দৌড়াদৌড়ি করছে কেন? উষান মীরার পাশে দাঁড়িয়ে ধমকে সুরে বলে। কখন থেকে দাঁড়াতে বলছি, শুনিসনি কেন? মীরা অপ্রসন্ন কণ্ঠে বলল। খেয়াল করিনি, আমি তো ভাবছিলাম আপনি আমার সাথেই হাঁটছেন। উষান কড়া দৃষ্টিপাত ফেলল। মীরা তা দেখে অন্যদিকে তাকায়। এভাবে তাকানোর কি আছে? অদ্ভুত। উষান তার বাইকে গিয়ে বসলো। হাতে থাকা পলিথিনে ব্যাগটি সে ধরিয়ে দিল মীরার হাতে। মীরা বিস্ময় করে চাহনি দিল। হাতের ব্যাগটার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল। ব্যাগে কি আছে? উষান মাথায় হেলমেট পরতে পরতে জবাব দেয়। খুলে দেখ। ব্যাগের মুখ উন্মুক্ত করে মীরা। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় বেশ কয়েক জোড়া কানে দুল। দুলগুলো দেখে চমকায় মীরা। এই দুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশ চওড়া ছিল, তাই আর নেওয়া হয়নি। শুধু হাত দিয়ে স্পর্শ করে দীর্ঘশ্বাস ফেলেছিল সে। তার স্পর্শ করা সেই দুলগুলো ব্যাগে ঠাঁই পেয়েছে, অবিন্যস্ত রূপে জায়গা দখল করে আছে। মাথা তুলে সে কণ্ঠে বিস্মিত ভাব টেনে বলে। এগুলো এনেছেন কেন, আর আমাকেই বা দিলেন কেন? উষান ভীষণ বিরক্তি নিয়ে তাকালো বোধ হয়। মেয়েটা এত বেকুব কেন বুঝতে পারে না সে। সাধারণ এক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। নিজেকে ধাতস্থ করে সে বলল। দুলগুলো আমি কিনেছি, তোর জন্য নয়। দোকানের বিক্রেতা অনেক বুড়ো ছিল, আর এই দুলগুলোই অবশিষ্ট ছিল, তাই কিনে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে। ওগুলো থাকলে তো আরও অনেকক্ষণ বসে থাকতে হবে, আর ঠান্ডাও পড়েছে অনেক, অসুস্থ হয়ে পড়তো। আর রইল এগুলো তোকে দেওয়ার বিষয়টা। দেখ মীরা, আমি মেয়ে নই, ছেলে। দুল দিয়ে করবোটা কি, তাই তোকে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? জলদি পিছনে বস। মীরা আহমকে নাই তাকালো। দোকানি তো বুড়ো ছিল না, তরুণ এক যুবতী ছিল। মীরা তাকায় সেই স্টলের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে সেখানে এক বয়স্ক মহিলা বসা। মীরা শ্রান্ত পায়ে এগোলো। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এদিকে উষানের সাথে বাইকে বসা নিয়েও তার অস্বস্তি কাজ করছে তুমুল। মীরা উঠে বসতেই উষান ভারী কণ্ঠে বলল। কাঁধে হাত দিয়ে বস, পড়ে যাবি নয়তো। দরকার নেই, আই উইল ম্যানেজ। উষান অসন্তুষ্ট হয়, স্বগোক্তি করে। একবার যখন আছাড় খেয়ে পড়বে তখন শিক্ষা হবে এই বদমাইশটার। বাইক স্টার্ট দেওয়ার পূর্বেই হঠাৎ কোথা থেকে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি এসে উষানের ললাটের মধ্যভাগ বরাবর বন্দুক তাক করে বলল। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার উষান রেজওয়ান। পুলিশের পোশাক পরিহিত লোকটার ডান গাল বরাবর থাপ্পড় লাগায় উষান। ডাকানিত দৃষ্টি নিক্ষেপ করে সে সামনে। কেউ তো বাদে রুষ্ট কণ্ঠে বলে। থাপ্পড় মেরে গাল লাল করে দিব বেয়াদব।
বড় ভাইয়ের সাথে ফাইজলামো? দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস তুই, উজান। উষান গালে হাত বোলায়, আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কেউ দেখে ফেলে সর্বনাশ। শেষে কাঁদো কাঁদো চাহনি উষানের মুখশ্রী পানে তাক করে উজান বলল, থাপ্পড় তো মেরেই দিলি ভাই, আর কি করবি? মানুষ দেখলে আমার রক্ষা ছিল না, শেষে কিনা একজন পুলিশ অফিসার থাপ্পড় খেলো পাবলিক প্লেসে। আল্লাহ তোর বিচার করুক। উষান চোখ গরম করে তাকিয়ে ফের হাত তুলবে, তৎক্ষণাৎ কয়েক কদম পিছে সরে যায় উজান। মুখশ্রীতে তার ভীতি স্পষ্ট। গাল থেকে হাত সরিয়ে ভর্ত কণ্ঠে বলল, আর কত মারবি ভাই? সরি তো, মজা করেছি একটু, আর জীবনে এমন করবো না, সত্যি বলছি। উজানের বলার ধরন দেখে খিলখিল করে হেসে উঠল মীরা। উষান তখন শান্ত হয়ে ফোনে দৃষ্টি ফেলছে, মনোযোগ তার সম্পূর্ণ মুঠোফোনে। গুরুত্বপূর্ণ ইমেল এসেছে তাই দেখছে সে। উজান তখন বাখারা, ভাইয়ের পিছনে বসে থাকা মেয়েটাকে দেখে সে বাকরুদ্ধ। মস্তিষ্ক বারংবার বলছে তাকে এটা অসম্ভব, একদমই সম্ভব নয়। মৃত্যু মানুষ জীবিত হতে পারে কি করে? উজান পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এই লহমায় ভীতিগ্রস্ত হয়ে পড়ে। কাপা পায়ে এসে মীরার নিকট এগিয়ে যায়, মীরাকে পর করে আমতা স্বরে বলে, আপনি ভাই ইনি? মীরা নিশ্চুপ হয়ে যায়। উজানের কথা বলার ধরন তাকে উদ্বিগ্ন করে তুলছে। উজান এভাবে ভয় কেন পাচ্ছে তাকে দেখে? কাঁপছে কেন? মীরা চিন্তিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন ভাইয়া? এভাবে কাঁপাকাঁপি করছেন কেন? উষান মীরার কথা শুনে ফোন থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। উজানের দিকে তাকাতেই তার কপালের বলিরেখার উৎপত্তি হলো। বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা তোর? উজান ধাতস্থ করে নিজেকে। ভাইয়ের সামনে এভাবে অদ্ভুত আচরণ করা যাবে না, ধরা পড়ে যাবে তাহলে। তার সকল প্রশ্ন উত্তর এখনই ফারদিনি দিতে পারবেন। পকেট থেকে রুমাল বের করে ললাটের জমা নিজের ঘামের মৃদু কণা মুছে ফেল উজান। অধর কোণে কৃত্রিম হাসির প্রলেপ টেনে বলে, কিছু না ভাইয়া। আচ্ছা, এই মেয়েটা কে? মীরা, মাহাদি আঙ্কেলের মেয়ে। ও, আমি যাচ্ছি ভাইয়া, আমার কাজ আছে একটু। উজান এক প্রকার পালি নিজে জিপে উঠে বসে। তার হাত পা এখনো কাঁপছে। কি মুশকিল, এভাবে থানায় গেলেও হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। তাই উজান ঠিক করলো আগে দাদুর কাছে গিয়ে পাই পাই করে সব প্রশ্নের উত্তর নিবে, তারপর থানায় যাওয়া যাবে। জিপ স্টার্ট দিয়ে ক্ষণে অদূরে চলে যায় উজান। উষান তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে সব কিছু পর্যবেক্ষণ করলো। উজানের আচরণ মোটর স্বাভাবিক ঠেকল না তার নিকট। নিশ্চয়ই কিছু হয়েছে। উষান বাইক স্টার্ট করতে মীরা ঝুঁকে পড়ে সামনের দিকটায়। নিজেকে চটপট সামলে নিয়ে ঠিকমতো বসতেই আবারও একই কাজ পুনরায় ঘটল। ভাঙ্গা এলোমেলো রাস্তা দিয়ে বাইক চালাতে পড়তে নিয়েও নিজেকে কোনোরকম টিকিয়ে রেখেছে মীরা নিজ স্থানে। উষান পুরো ঘটনা লুকিং মিরর দিয়ে দেখে তাচ্ছিলর হাসি দেয়। মেয়েটা জেদি বটে, যা বলে তাই করে করবে। সান্নাহের শেষ প্রহর, কিয়ৎবাতে মেতে নিতে যা একটু রোশনি অবশিষ্ট আছে তাও আধারের সাথে বিলীন হয়ে যাবে। নামবে ঘোর অন্ধকার। পূর্ণিমার দেখা নেই বেশ কয়েকদিন, তাই সান্নাহের প্রহরের ইতি ঘটতে সবকিছু ধুধু আধারে ছেয়ে যায়। কুয়াশায় ঢাকা আশপাশ, চারপাশের দানব আকৃতির দালানগুলো কুয়াশার আবরণে ঢাকা পড়ায় তাদের দেখা মিলল না রাতে। রাস্তার এদিক ওদিক ঘুমিয়ে থাকা কুকুর বিড়ালের দল এখন আশ্রয় নিয়েছে মাঠের শেষ প্রান্তের জঙ্গলে উষ্ণতা পাওয়ার তাগিদে। ভোরে শিশির পড়ার আগে তারা ছুটে অন্যত্রে। সবেমাত্র গোসল করে বেরিয়েছে মীরা, এতে করে বেশ কয়েকটা বকা দিয়েছে রুহি। মীরা ভাবান্তরহীন রুহির কথায়। রুহিতা দর্শন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মেয়েটা এতই সূচিবাই ধরনের, সামান্য ধুলো লাগায় এই হাড় কাঁপানো শীতে ঠান্ডা পানির ছোঁয়া লাগিয়েছে, তাও আবার সেই কখন সন্ধ্যায়। বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে চুল আঁচাচ্ছে মীরা। শ্যামরাঙ্গা গাল, নাক লালচে হয়ে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটা হাঁচি দিয়ে দিয়েছে তার এই হাল। হাতে তোয়ালে রেলিংকে ঠেকে তড়িৎ বেগে রুমে ছুটে আসে মীরা। কম্বল টেনে হাতে বই নিয়ে বসতেই কোথা থেকে রুহি ছুটে আসে। তার মুখশ্রীতে উচ্ছ্বাসিত আভাস। মীরা ভ্রুকুটি কুঁচকে বলল, কি ব্যাপার, এত খুশি কেন তুই? আন্টি আঙ্কেল বিয়ে ঠিক করেছে নাকি? রুহি গমগমে সুরে বলল, আরে মহিলা না,
5 তলার সেই হ্যান্ডসাম ছেলেটা আসে, উফ আমি তো দেখি লজ্জায় দৌড়। তোর আত্মীয় হয় না, আমার সাথে সেটিং করে দে না বোন, ট্রিট দেবো তাইলে। মীরা তার কুচকানো ভুরু জোড়া আরও কুচকে নেয়। ওশান এসেছে, তাও এই সময়ে। এই লোকটার আর আসার সময় হলো না। রুহি ওশানকে নিয়ে এখনও উচ্ছ্বাসিত ভাবটা মীরার কাছে বিরক্তি নেই লাগলো। এই লোকের জন্য এতটা খুশি হওয়ার কি আছে, লজ্জাও বা পাওয়ার কি আছে? আশ্চর্য তো। মীরা বলল, কেন এসেছে? কি জানি, বললো তোকে ডেকে দিতে, যে দেখ কি বলো। মীরা বিরস গলায় বলল, আমি এই মুহূর্তে কোথাও যাচ্ছি না। তুই গিয়ে উষানকে বলবি আমি ঘুমিয়ে পড়েছি, এখন উঠবো না ঘুম থেকে, চলে যেতে বল গিয়ে। রুহি তার নেত্র যুগল বড় বড় করে বলল, কিন্তু তুই তো ঘুমাসনি, আমার সামনে বই নিয়ে বসে দিব্যি কথা বলছিস। মীরা ধমকে বলে, যা বলছি তা কর রুহি, যা এখান থেকে। রুহি নিজ মুখশ্রী পাংশুটে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজার নিকট অবধি গিয়ে একবার থেমেছিল সে কিছু বলার জন্য, কিন্তু মীরার গড়া দৃষ্টি উপেক্ষা করে তার কণ্ঠনালী দ্বারা কোনোরূপ শব্দগুচ্ছ উচ্চারণ করার সাহসে হয়নি, নীরবে চলে গিয়েছে। মীরা তপ্ত শ্বাস ফেল। দুজন মেয়ের ফ্ল্যাটে এভাবে হুটহাট আসার কোনো মানে আছে? বাবার জন্য কোনো কড়া কথাও শোনাতে পায় না ওশানকে। বাবা তার অল্প কয়েকদিনেই ওশানের ভক্ত হয়ে গিয়েছে। যখন ফোন দিয়ে তখন কথার মাঝে সর্বপ্রথম ওশানের কয়েকটা প্রশংসা করে নেয়। মীরা ক্ষুব্ধ হলেও কিছু বলে না মাহাদিকে। দপাদপ পা ফেলার শব্দ মীরার কর্ণকুহরের প্রতি প্রতিফলিত হয়। মীরা ভাবে নিশ্চয়ই রুহি এসেছে দ্রুত পদে, কিন্তু তার ধারণা মিথ্যা করে শব্দহীন রুমে আগমন ঘটে ওশানের। রোশনাল দৃষ্টি নিক্ষেপ করল মীরার মুখশ্রী প্রতি। মীরা ভোরকে বলল, আপনি এখানে কি করছেন? ধমকে ওঠে ওশান। চোখ কটমট করে তাকাই। মীরা ভোরকে গিয়ে শটান হয়ে বসে পড়ল। পরনের ওড়না টেনে টুনে ঠিক করে ওশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি চাই? কিছু বলতে চান? আমার পরীক্ষার সামনে পড়তে বসবো। ওশান চিপিয়ে বলল, তুই ঘুমাচ্ছিস? এই তোর ঘুম? চোখ খোলা রেখে আজ প্রথম কাউকে ঘুমাতে দেখলাম। তা এখনও কি ঘুমেই আছিস? ঘুমের মধ্যে থেকে কথা বলছিস নাকি জাগ্রত এখন? মীরা আমতা আমতা করলো, কানে পিঠে চুল গুজে গলা ছেড়ে পড়ল, ঘুমাচ্ছিলামই আমি আপনি আসার আগে, এখন উঠে গেছি। ওশান জল শক্ত করে তাকাই কিছু কঠিন কথা বলার জন্য। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে চুপ হয়ে যায় একদম। লম্বা শ্বাস টেনে মাথার চুল টেনে এদিক সেদিক তাকাই। মীরা সর্বদা তাকে উটকো আচরণ করে রাগিয়ে দেয়। মেয়েটা বেয়াদব বেশ। মীরা শুকনো ঢোক গিলে, গলা শুকিয়ে কাটতার। ওশানের আচরণ স্বাভাবিক নয়। নিশ্চিত রেগে আছে। এই মানব রেগে গেলে ভীষণ বড় সর্বনাশ। তাকে তুলে আছাড় দিতেও দুবার ভাববে না। মীরা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ক্ষীণ সুরে বলল, আপনি কি কিছু বলতে এসেছেন উষান? ওশান ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, মায়ান এসেছে গুলশানে আম্মুর সাথে, তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। মায়ান দেখতে চাচ্ছে তোকে। রেডি হ জলদি, না হলে তোকে রেখেই চলে যাব আমি। গট ইট? হুষ্টচিত্রে তাকায় মীরা। উচ্ছ্বাসিত নিভৃত তার ছোট ভাইকে দেখতে পাবে আজ সামনাসামনি ভাবতেই পুলকিত সে। মীরা কেউ শান্ত হয়, সমীকরণ মেলানোর চেষ্টা করে। মায়ান ঢাকায় কেন, তাও উষার সাথে? মীরা ব্যাকুল হয়ে বলে, হঠাৎ ঢাকায় আসলো যে? ঠিক আছে ও। ওশান অন্যমনস্ক হয়। দ্বিধা হচ্ছে সত্যটা বলতে। 2 সেকেন্ড ভেবে নিয়ে চট করে সিদ্ধান্ত নেয় আপাতত চুপ থাকা স্ত্রী। গলা ঝেড়ে ওশান বলল, ঠিক আছে ও, কি হবে? তোকে দেখার জন্য পাগলামো করছিল, তাই আম্মু নিয়ে এসেছে। আমি বাহিরে ওয়েট করছি, তুই দ্রুত আয়। বেশ ধীর গতিতে বাইক চালাচ্ছে ওশান। আধা ঘন্টা হলো তারা এখনও গুলশানের আশেপাশে যেতে পায়নি। মীরা বিরক্ত, বড্ড বেশি বিরক্ত। কয়েকবার সে ওশানকে বলে ফেলেছে কেন সে এত ধীর গতিতে বাইক চালাচ্ছে। জবাবে ওশান তাকে ধমকে বলতো, অ্যাক্সিডেন্ট হবে জোরে চালালে। মীরা ধমক খেয়ে পুনরায় একটু শব্দ করেনি। অযথা কারণে বকা খেতে কার ইচ্ছে করে? স্নিগ্ধ অনিল বইছে। মীরার চুলগুলো এসে বারংবার বাড়ি খাচ্ছে ওশানের চোখে মুখে। এবার সে হেলমেট পরেনি। নিজের হেলমেট মীরাকে দিয়েছে।
হেলমেটের বাহিরে পড়ে থাকা চুলগুলো অনিলের দাপটে এসে স্পর্শ করছে উষানের মুখশ্রী। কি অদ্ভুত, এতে উষান বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না, বকা অথবা ধমকও দিচ্ছে না সে মীরাকে, বরঞ্চ সে নিশ্চুপ মৌন, ইচ্ছে করে ধীরে চালাচ্ছে বাইক। উষান লুকিয়ে মীরার বিরক্তিমাখা চেহারায় চাহনি ফেলে বলল, আমার মন বারংবার বলছে তুমি সে নও, কিন্তু দাদুর কথার ধাঁধায় পড়ে তোমাকে তার থেকে আলাদাও করতে পারছি না। এ কেমন সমস্যা বলো তো? পরিশেষে 1 ঘন্টার রাস্তা উষান প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে পৌঁছায় সেই কাঙ্ক্ষিত স্থানে। মীরা নেমেই হাঁটা ধরে সামনে। উষান বাধা দেয়নি, যাচ্ছে যাক, অনেকক্ষণ এমনিতেই আটকে রেখেছে। এবার বাধা দিতে গেলে দেখা যাবে এই রাস্তার মাঝেই তাকে থাপ্পড় মেরে বসবে। পাবলিক প্লেসে থাপ্পড় খেলে মান সম্মানে 12টা বাজবে নিশ্চয়ই। মীরা দ্রুত হাঁটতে দেখে উষান পেছন হতে চেঁচিয়ে বলল,